আজকে এই লেকচারে যতগুলো আমি কোশ্চেন করাবো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। প্রত্যেকটা প্রশ্ন ঠিক আছে, পরীক্ষায় এসছে অনেকগুলো পরীক্ষায় আসেনি, আসবে এমনও কোশ্চেন এখানে আছে। আর এই কনসেপ্টগুলো শুধু এইচএসে নয়, তোমাদের জয়েন্টে বা নিটেও কিন্তু কাজে লাগবে। প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট, তার ধরে ধরে প্রত্যেকটা কনসেপ্ট আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। ঠিক আছে, ফার্স্ট আসছে ম্যাজিক সংখ্যা। ম্যাজিক সংখ্যা ব্যাপারটা কি এটা তোমাদের আগে জানতে হবে, বুঝতে হবে। তো এখানে দেখি বুঝতে পারছো যে এখানে সংখ্যার কথা বলা হচ্ছে। ঠিক আছে, কিছু সংখ্যা আমি লিখছি, দেখো 2, 8, ঠিক আছে, দুটো সংখ্যা হলো, তারপরে 20, তারপরে 28, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের 50, তারপরে 82, তারপরে 126। বলছে কোনো পরমাণুর ভেতরে যদি নিউক্লিয়াসের ভেতরে আসলে প্রোটন সংখ্যা এইগুলোর মধ্যে কোনোটা হয় বা নিউট্রন সংখ্যা এইগুলোর মধ্যে কোনোটা হয়, ঠিক আছে, অথবা দুটোই, এইগুলোর মধ্যে যদি কোনোটা সংখ্যার সাথে ম্যাচ খেয়ে যায়, তাহলে সেই সমস্ত নিউক্লিয়াসগুলো খুবই সুস্থিত নিউক্লিয়াস হিসেবে মানা হয়। কোনো পরমাণুর নিউক্লিয়াসের ভেতরে কি আছে? প্রোটন আছে, নিউট্রন আছে, আরো অনেক কণ আছে। আমরা প্রোটন আর নিউট্রনটাকে নিচ্ছি, তো প্রোটন আছে আর নিউট্রন আছে। যদি প্রোটনের সংখ্যা 2, 8, 20, 28, 50, 82, 126 এর মধ্যে কোনোটা হয়, অথবা নিউটনের সংখ্যা এই সংখ্যাগুলির মধ্যে কোনো একটার সাথে ম্যাচ খেয়ে যায়, তাহলে তাহলে সেই সমস্ত নিউক্লিয়াসগুলো কিন্তু খুবই সুস্থিত, এটা ধরা হয়। তাহলে পরীক্ষার খাতায় তোমরা কি লিখবে আসলে দেখে নাও। পরীক্ষায় লিখবে যে নিউক্লিয়াসে এমন কিছু নির্দিষ্ট প্রোটন বা নিউট্রন সংখ্যা থাকে যেগুলো নিউক্লিয়াস, যেসব নিউক্লিয়াস বিশেষভাবে স্থিতিশীল হয়, মানে স্থিতিশীল হয় মানে স্থায়িত্ব বেশি সেই সব নিউক্লিয়াসের, ঠিক আছে, সেই নিউক্লিয়াসগুলিকেই ম্যাজিক নাম্বার বলা হয়। সেই নিউক্লিয়াসগুলোকে কি বলা হয়? ম্যাজিক নাম্বার। দেখো 2, 8, 20, 28, 50, 82, 126 এগুলো হচ্ছে ম্যাজিক নাম্বার। এবার একটা কথা দেখো, এখানে হিলিয়াম আছে 4, ঠিক আছে, হিলিয়াম 4 এর 4 আছে, তার মানে ভর সংখ্যা এর 4। ভর সংখ্যা কাদের কাদের নিয়ে হয়? ভর সংখ্যা হয় প্রোটন আর প্লাস নিউট্রন, তাই না? প্রোটন প্লাস নিউট্রন এই দুটো মিলে তো ভর সংখ্যা। তার মানে এর জেড এর মানও 2 আর নিউট্রন মানও 2, তাহলে 2 আর 2 এটা ম্যাজিক নাম্বারের ভেতরে আছে। এবার এই দুটো ম্যাজিক নাম্বার, জেড একটা ম্যাজিক নাম্বারের ভেতরে আছে, এনও একটা ম্যাজিক নাম্বারের ভেতরে আছে, তাহলে এইগুলোকে বলা হয় ডাবল ম্যাজিক নাম্বার। কি বলা হয়? ডাবল ম্যাজিক নাম্বার বলা হয় এগুলোকে। ঠিক সেরকম দেখো অক্সিজেন আছে, অক্সিজেনের 16, তার মানে জেডেও 8 আর নাইট্রোজেন নিউট্রনও 8, তাহলে 8, 8 এক্ষেত্রেও আছে, তো এটাও ডবল ম্যাজিক নাম্বার। যদি দুটো ম্যাজিক নাম্বার থাকে, ধরো প্রোটন সংখ্যাটাও একটা ম্যাজিক নাম্বার, নিউট্রন সংখ্যাটাও একটা ম্যাজিক নাম্বার, ঠিক আছে, তো সেক্ষেত্রে কি হবে? ডবল ম্যাজিক নাম্বার বলা হয় সেটাকে। আচ্ছা, বুঝা গেল? তাহলে এখানে আশা করি যে ম্যাজিক নাম্বার মানে একটা নাম্বার, ঠিক আছে, ওই নাম্বারটার সাথে যদি প্রোটন বা নিউট্রনের সংখ্যার যে নাম্বার সেটা যদি ম্যাচ খেয়ে যায়, তাহলে যে আমাদের নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটা স্থিতিশীল হয়ে যায়, বেশি স্থায়িত্ব পায়। ঠিক আছে, জাস্ট এইটুকুই, এটাকেই বলা হয় ম্যাজিক নাম্বার। ম্যাজিক সংখ্যাগুলো কি কি? 2, 8, 20, 28, 50, 82 এবং 126 এইগুলো হচ্ছে আমাদের ম্যাজিক নাম্বার। ঠিক আছে, যেখানে এন, জেড আর এন দুটোই ম্যাজিক নাম্বার হলে তাকে ডাবল ম্যাজিক নাম্বার বলে। ঠিক আছে, আশা করি আর কোনো ডাউট এখানে নেই। নেক্সট আমাদের আসছি নিউক্লিয়াসের ভেতরে নিউট্রন কণার প্রয়োজনীয়তা, যেটা এইচএসে এসছে। এখন এটা বোঝার আগে আমি তোমাদের একটা ছোট্ট পারা কনসেপ্ট মনে করে, একটা কনসেপ্ট না, একটা অঙ্ক মনে করায়, যে সেমিস্টার 3-তে একটা অঙ্ক ছিল যে একটা প্লাস কিউ চার্জ আছে, ছোট হাতের প্লাস কিউ চার্জ আছে ধরো, ঠিক আছে, ছোট হাতে, আচ্ছা, প্লাস কিউ একটা চার্জ, ঠিক আছে, একটা প্লাস কিউ চার্জ আছে, এর কিছু দূরে আরো একটা প্লাস কিউ চার্জ আছে। এই দুটো চার্জকে যদি স্থায়ীভাবে মানে এদের যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল যাই বলো, এদের যদি স্থায়িত্ব বজায় রাখতে চাই, তাহলে এদের মাঝে কোন জায়গায় একটা চার্জকে রাখা হবে এবং সেই চার্জটার প্রকৃতি কেমন হবে? 1 নম্বর চার্জের মান আর 2 নম্বর চার্জের প্রকৃতি কেমন হবে। তো এই অঙ্কটার ক্ষেত্রে মনে তোমাদের মনে আছে কি জানি না, যে এর মাঝে একটা জায়গাতে আছে, একদম মিড পয়েন্টে রাখা হয়, সেই চার্জটার প্রকৃতিটা থাকতে হয় মাইনাস এবং চার্জের মানটা হয় Q/4। এটা ছিল 3rd সেমিস্টারে একটা কনসেপ্ট।
কি বললাম, দুটো চার্জ আছে প্লাস মানের, এদের মিড পয়েন্টে একটা চার্জকে রাখা হয়, তবে এরা কি হয়, পুরো সিস্টেমটা স্থায়ীভাবে থাকে, না হলে সিস্টেম স্থায়ীভাবে থাকে না। সেম এই কনসেপ্টের উপরে এই কোশ্চেনটা, যে নিউক্লিয়াসের ভেতরে নিউট্রন কণার প্রয়োজনীয়তা কি। তাহলে নিউট্রন কণার প্রয়োজনীয়তা কি, এইটা হচ্ছে ধরো আমাদের তোমার প্রোটন, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের নিউট্রন, ঠিক আছে। এই দিকে আমি আর একটা প্রোটন রেখে দিলাম, ধরো এই দিকে আমি আরো একটা প্রোটন আঁকলাম, এই একটা প্রোটন। এইবার এইটা হচ্ছে আমাদের প্রোটন, এইটা হচ্ছে আমাদের প্রোটন, এটা হচ্ছে আমাদের নিউট্রন। প্রোটন প্রোটনকে কিন্তু প্রচন্ড বলে বিকর্ষণ করে, কারণ দুজনাই পজিটিভ, তাই না, দুজনাই পজিটিভ। এইবার এই যে বিকর্ষণ বলটাকে কমাতে হবে, না হলে তো প্রোটন প্রোটন ছিটকে নিউক্লিয়াসের বাইরে বেরিয়ে যাবে, ওদেরকে তো আটকাতে হবে, তাই না। সেই জন্য এই নিউট্রন কণাটা এই জায়গাতে আসে, নিউট্রনের কোনো আধান নেই। এবার পজিটিভ নেগেটিভকে যেমন আকর্ষণ করে, পজিটিভ নিস্তড়িতকেও আকর্ষণ করে, ঠিক একইভাবে নেগেটিভ পজিটিভকে যেমন আকর্ষণ করে, নেগেটিভ নিস্তড়িতকেও তো আকর্ষণ করে। তাহলে এর আধান হচ্ছে আমাদের পজিটিভ, এরও আধান পজিটিভ, এর আধান কত, নেগেটিভ। তাহলে প্রোটন, ডান দিকের প্রোটনটা এই দিকের প্রোটনটা নিউট্রনকে নিজের দিকে টানছে, এই দিকের প্রোটনটা নিউট্রনকে নিজের দিকে টানছে, দিয়ে ব্যাপারটা স্থায়িত্বতায় চলে আসছে, দিয়ে নিউক্লিয়াসটা স্থায়ীতে মানে স্থায়ী অবস্থায় থাকছে, এবং এই যে প্রোটন প্রোটন যে বিকর্ষণ বলটা, প্রচন্ড বিকর্ষণ বল, সেটা কমিয়ে দেওয়া হচ্ছে। এক কথায় উত্তর, নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন কণার প্রয়োজনীয়তা কি, না নিউক্লিয়াসকে স্থায়িত্ব প্রদান করার জন্যই নিউট্রন কণার প্রয়োজন, না হলে কিন্তু নিউক্লিয়াস ভেঙে যাবে। পরীক্ষায় কি লিখবে, পরীক্ষায় এটা লিখবে, দেখো পরিষ্কারভাবে সুন্দরভাবে এখানে তোমাদের জন্য লিখে দিয়েছি, পরীক্ষায় কি লিখবে দেখো। বলা হচ্ছে নিউক্লিয়াসকে স্থিতিশীল রাখার জন্য নিউট্রন অত্যন্ত প্রয়োজন। নিউক্লিয়াসে থাকা প্রোটনগুলির মধ্যে তীব্র বৈদ্যুতিক বিকর্ষণ বল কাজ করে। এবার নিউটন চার্জ বিহীন হওয়ায় কোনো বিকর্ষণ সৃষ্টি করে না। শক্তিশালী নিউক্লিয় বল করতে, ঠিক আছে, শক্তিশালী নিউক্লিয় বলের মাধ্যমে প্রোটনগুলি একত্রে বাঁধা রেখে নিউক্লিয়াসকে স্থিতিশীল করে, ঠিক আছে। এটা হবে নিউক্লিয় বল, ঠিক আছে, এটা একটু ঠিক করে নিও, এটা হবে নিউক্লিয় বল। তাহলে এইটা তোমরা পরীক্ষায় লিখবে, যদি 2 নম্বরে আসে এটাই লিখবে, 3 নম্বরে এটাও লিখবে, 1 নম্বরে জাস্ট এইটুকু লিখে দেবে যে নিউক্লিয়াসকে স্থায়িত্ব প্রদান করার জন্যই আমাদের নিউট্রন কণার প্রয়োজন, বা তুমি এটা লিখে দিতে পারো 1 নম্বরের ক্ষেত্রে, কোনো অসুবিধা নেই। আশা করি আর কোনো কনসেপ্ট তোমাদের এখানে প্রবলেম হচ্ছে না কনসেপ্টে। তো আমাদের এখানে দুটো কোশ্চেন হলো, ঠিক আছে। 3 নম্বর কোশ্চেনের দিকে আসো, কোশ্চেনটা বুঝো কি বলছে, কোশ্চেনটাকে বুঝো, তারপরে অন্য কথায় যাবো। কোশ্চেনটা বলছে যে পরমাণুর কেন্দ্রতে কোনো ইলেকট্রন থাকতে পারে না। পরমাণু, আগে ভাবো, পরমাণুর কেন্দ্রতে ইলেকট্রন থাকে না বাইরে ইলেকট্রন থাকে? ইলেকট্রন কোথায় থাকে? নিউক্লিয়াসের বাইরে, নিউক্লিয়াসের বাইরে। কেন্দ্রক কোনটা? নিউক্লিয়াসটাকে কেন্দ্রক, তাহলে ওর ভেতরে তো নিউক্লিয়াস ইলেকট্রন থাকবে না। তাহলে পরমাণুর কেন্দ্রকে কোনো ইলেকট্রন থাকতে পারে না, অথচ কেন্দ্র থেকে বিটা নিঃসরণ কিভাবে সম্ভব? কি লিখবে পরীক্ষায় খাতায় যদি এটা আসে? বিটা মানে আমরা জানি নিউট্রন, ইলেকট্রন। তাহলে কেন্দ্রতে যখন ইলেকট্রন থাকেই না, তাহলে বিটা কণা কোথা থেকে বেরোচ্ছে? বিটা কণা বেরোচ্ছে কোথা থেকে? ভালো করে ভাবো। আমি এইখানে, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা কি? এটা নিউক্লিয়াস, ঠিক আছে। এবার নিউক্লিয়াসে কে কে আছে? একটা আছে প্রোটন আর একটা আছে নিউট্রন, ঠিক আছে। এইখানে যে নিউট্রনটা আছে না, এই নিউট্রনটা ভেঙে যায়, এই নিউট্রনটা ভেঙে যায়, ভেঙে গিয়ে কি তৈরি করে? প্রোটন তৈরি করে, একটা ইলেকট্রন তৈরি করে, আর একটা তৈরি করে নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো তৈরি করে। এই যে নিউটাকে কি বলা হয়? অ্যান্টি নিউট্রিনো, ঠিক আছে, অ্যান্টি নিউট্রিনো। আরেকবার বলে দিচ্ছি, এটাকে বলা হয় অ্যান্টি নিউট্রিনো। কি কি বের করে? তাহলে নিউট্রনটা কনভার্ট হয়ে যায়। কখন হয়? এমনি এমনি হবে না কিন্তু, যখন বিটা কণা বেরোচ্ছে, বিটা রশ্মি যখন বেরোবে সেই সময় এই ঘটনাটা ঘটে, এমনি যখন তখন ঘটবে না কিন্তু। তাহলে তখন যখন বিটা কণাটা নিঃসরণ শুরু হয়েছে, তখন নিউট্রনটা কনভার্ট হয়ে কি হয়? প্রোটনে কনভার্ট হয়ে যায়, প্রোটনে পরিবর্তন হয়ে যায়। আচ্ছা, নিউট্রনটা কি করে প্রোটনে তৈরি হয়ে যায়? নিউট্রনটা
পাই প্লাস নামে এক ধরনের কণা আছে, মেসন কণা বলা হয়। মেসন কণা পাই পজিটিভ হয়, পাই নেগেটিভ হয়। তো পাই পজিটিভ মেসন কণাকে ছেড়ে দেয়, ঠিক আছে, দিয়ে প্রোটনে তৈরি করে, একটা ইলেকট্রন তৈরি করে আর অ্যান্টি নিউট্রিনো তৈরি করে। এই যে ইলেকট্রনটা তৈরি করলো, এই ইলেকট্রনটা কিন্তু নিউক্লিয়াসের ভেতরে থাকে না, এ তখন বেরিয়ে আসে এবং এই ইলেকট্রনটাকেই আমরা কিসে পাই বলতো, বিটা কণা হিসেবে পাই। এবার কোশ্চেন তোমাদের মনে হবে যে স্যার, যে ইলেকট্রনটা আমরা এখানে বেরোলো, ইলেকট্রন তো বেরোলো, ভালো কথা, তো এখানে তো প্রোটনের সংখ্যা উল্টো দিকে আবার বেড়ে গেল, তাই না? উল্টো দিকে প্রোটনের সংখ্যা বেড়ে গেল, তো ইলেকট্রনটা কি করে বেরিয়ে গেল এখান থেকে? প্রোটনের চার্জ পজিটিভ, ইলেকট্রনের চার্জ নেগেটিভ, তো স্বাভাবিকভাবে প্রোটন তো ইলেকট্রনকে টানবে, তাহলে ইলেকট্রনটা বেরোতে পারলো কি করে? উত্তরটা হচ্ছে, এখানে যে ইলেকট্রনটা তৈরি হয় এর গতিশক্তি থাকে প্রচন্ড বেশি। এই যখন নিউট্রনটা যেই প্রোটনে কনভার্ট হলো না, তার সঙ্গে যে ইলেকট্রনটা বেরোলো, এর গতিশক্তি থাকে প্রচন্ড বেশি, এতই বেশি যে প্রোটনটা একে আর আটকে ধরে রাখতে পারে না, ঠিক আছে, এবং এটা বেরিয়ে যায় এবং বিটা কণা তৈরি করে। ঠিক যেমন আমরা দেখবে একটা এক্স রশ্মি তৈরি হয়েছিল, একটা এক্স রশ্মি কি করে তৈরি হয়েছিল, এই যে ধরো একটা এক্স রশ্মি যখন তৈরি হয়েছিল, এই দিকে ধরো একটা একটা দ্বারা আমাদের ইলেকট্রন, ঠিক আছে, একটা ইলেকট্রন প্রবেশ করলো, হেভি মানে উচ্চ গতিশক্তি সম্পন্ন, কে গতিশক্তি সম্পন্ন, এইটা ধরো নিউক্লিয়াস, তো নিউক্লিয়াসের কাছে এসে হালকা একটু জাস্ট বেঁকে যায়, নিউক্লিয়াসটিকে টেনে ধরে নেয় না, ওকে ধরে রাখতে পারবে না। কারণটা কি? কারণটা ছিল ইলেকট্রনটা বিশালী গতিশক্তি সম্পন্ন ছিল। সেম এখানেও, সেম কনসেপ্ট এখানেও, যে ইলেকট্রনের গতিশক্তি অনেক বেশি, সেজন্য ইলেকট্রনটা কিন্তু নিউক্লিয়াসের ভেতরে থাকে না, ও বেরিয়ে চলে আসে, ঠিক আছে। এবার পরীক্ষায় কি লিখবে, ধরো লিখো, পরীক্ষায় এটা লিখবে, ঠিক আছে, এক্সামের জন্য এটা না, ঠিক আছে, এক্সামের জন্য এটা না, এটা বোঝার জন্য ইলেকট্রনের ব্যাপারটা এখানে লেখা আছে। এক্সামে কি লিখবে দেখো, নিউক্লিয়াসে কোনো ইলেকট্রন থাকে না, ঠিক আছে, তবুও বিটা কণা নির্গমন হয়, কারণ বিটা ক্ষয়ের সময় নিউক্লিয়াসের একটি নিউট্রন ভেঙে প্রোটন তৈরি করে, ইলেকট্রন তৈরি করে আর একটা অ্যান্টি নিউট্রিনো তৈরি করে। এই ইলেকট্রনই নিউক্লিয়াস থেকে নির্গত হয়, ঠিক আছে, এবং সাথে পরে লিখে দেবে এই ইলেকট্রনটাকেই আমরা বিটা কণা বলে চিনি, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের পরমাণুর কেন্দ্রকে ইলেকট্রন না থাকতে পারলেও সেখান থেকে বিটা কণা কি করে বেরোচ্ছে তার এটা ব্যাখ্যা। এবার তোমাদের সুবিধার্থে, তোমাদের কনসেপ্ট ক্লিয়ারের জন্য নিচে এটা লেখা আছে যে বিটা ক্ষয়ের সময় যে ইলেকট্রনটার গতিশক্তি অত্যন্ত বেশি হয়, মেগা ইলেকট্রিক ভোল্টে, বুঝতে পারছো? আচ্ছা, এই জন্য কি হয়, প্রোটন দ্বারা যে আকর্ষণ বলটা সৃষ্টি হয়, প্রোটন যে আকর্ষণ বলটা দিকে টানে, ঠিক আছে, ওইটা আর এই দিকে যে গতিশক্তিটা আছে, এদের মধ্যে তুলনা করলে ইলেকট্রনের গতিশক্তিটা অনেক বেশি হয়, সেজন্য আকর্ষণ বলটা কাজ করে না এবং সেটা নিউক্লিয়াসের বাইরে তখন বেরিয়ে চলে আসে এবং সেটা কি আমরা বিটা রশ্মি হিসেবে পাই, ঠিক আছে। এক্সামের জন্য ওপরটা লিখবে, নিচেরটা হচ্ছে কনসেপ্ট বোঝার জন্য শুধু। পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে, নিউট্রনকে শনাক্ত করা দুঃসাধ্য কেন? নিউট্রনকে শনাক্ত করা দুঃসাধ্য কেন? আমি পয়েন্ট দিয়ে বুঝাই, ধরো, ঠিক আছে। আচ্ছা, আর তার আগে বলি যে আমরা রাদারফোর্ডের যে ব্যাখ্যাটা আমি একটু বলি এখানে, ঠিক আছে। রাদারফোর্ডের যে ব্যাখ্যাটা আমরা করেছি, কি পড়েছি, রাদারফোর্ডের ব্যাখ্যাটা আমি একটু মুছে দিই, ঠিক আছে, এখানে এই এতটা অবধি মুছে দিয়ে দিকে। আচ্ছা, এবার ঘটনাটা কি ঘটছে এখানে, রাদারফোর্ড যে পরীক্ষাটা করেছিল, এই পরীক্ষাটা কি কেমন ছিল, যে একটা এখানে তোমার সেল ছিল, কিসের সেল ছিল, এখানে আমাদের সীসা ছিল, এইখান থেকে আমাদের কি যাচ্ছিল, তেজস্ক্রিয় রশ্মিগুলো যাচ্ছিল, এটা ছিল আমাদের ডিটেক্টর। তো এখানে এসে কি হচ্ছিল, আমাদের যেমন মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বলে ঠিক সেরকম এখানে একটা ফ্ল্যাশ লাইটের মতো প্রতিপ্রভা সৃষ্টি হচ্ছিল, এই জায়গাতে একটা প্রতিপ্রভা সৃষ্টি হচ্ছিল, এই জায়গাতে একটা প্রতিপ্রভা সৃষ্টি হচ্ছিল, ঠিক আছে। এখানে ইলেকট্রিক ফিল্ড ছিল, ধরো এদিকে প্লাস এদিকে মাইনাস, তো এইখান থেকে আমরা আলফা বিটা গামা রশ্মিকে কিন্তু শনাক্ত করতে পেরেছিলাম। এবার নিউট্রনের যখন কথা আসে, যখন নিউট্রনের প্রসঙ্গটা আসে না, 1 নম্বর পয়েন্ট হচ্ছে এর কোনো ভর নেই, ঠিক আছে, নিউট্রনের কোনো ভর নেই 1 নম্বর। 2, এ আবার আধানও নেই, এর কি নেই, আধান নেই। আচ্ছা, এই দুটো পয়েন্ট, তার মানে কোন একটা পরীক্ষা করব, কোন একটা ধরো পরমাণু থেকে নিউট্রন বেরিয়ে গেল, ওর ভরের কোনো চেঞ্জই হবে না পরমাণু, ঠিক আছে। আধান নেই মানে কি, ধরো আমরা যেমন একটা পরমাণু থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায়, পরমাণুটার উপরে পজিটিভ চিহ্ন দিই,
আবার একটা ইলেকট্রন যদি প্রবেশ করে যায় পরমাণুটাকে আমরা নেগেটিভ চিহ্ন দিই। এবার এ যখন আধানে এবার নিউট্রন কি হয়, নিউট্রন যখন বেরোয় আমরা বুঝতেই পারি না, ঠিক আছে, যেহেতু আধান নেই আমরা বুঝতেই পারি না যে নিউট্রন বেরিয়েছে না নিউট্রন ঢুকেছে, ঠিক আছে। এই আর একটা অপশন হচ্ছে 3 নাম্বার অপশন, সেটা কি, 1 নম্বর হচ্ছে ভর নেই, 2 নম্বর হচ্ছে আধান নেই। চৌম্বক ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্র দ্বারা এ বিক্ষেপিত হয় না, ঠিক আছে, যেহেতু এর আধান নেই সেজন্য চৌম্বক ক্ষেত্র আর আমাদের তড়িৎ ক্ষেত্র দ্বারা বিক্ষেপিত হবে না, ঠিক আছে। আর একটা পয়েন্ট আছে, মেন পয়েন্ট হচ্ছে কি, এর ভেদন ক্ষমতা অনেক বেশি, এর ভেদন ক্ষমতা অনেক বেশি, এর ভেদন ক্ষমতা অনেক বেশি। এবার ভেদন ক্ষমতা বেশি হওয়ার জন্য কি হয়, এটা কি ডিটেক্টর, এটা প্লেটের তৈরি হয়। এবার নিউট্রন যদি এখান থেকে বেরোয় এইখানে কোনো প্রতিপ্রভা সৃষ্টি করবে না, যে ফ্ল্যাশ লাইটের মতো সিস্টেম তৈরি করলো, ফ্ল্যাশ লাইট তৈরি করলো না, এ কিন্তু এখান থেকে বেরোবে এদিকে ঢুকে এদিকে বেরিয়ে যাবে, ঠিক আছে, কোনো জায়গায় আটকাবে না। আমাদের যে ঘরের দেওয়ালগুলো আছে না, তার এপার ওপারও যদি নিউট্রন এইদিকে যদি তুমি নিউট্রনকে ছুড়ো, ও কিন্তু বিপরীত দিকে পৌঁছে যাবে, ও কোথাও আটকাবে না, ঠিক আছে। প্রচণ্ড ওর যেহেতু ভর নেই আবার আধানও নেই আর ভেদন ক্ষমতা অনেক বেশি, এই কারণে নিউট্রনকে শনাক্ত করা দুঃসাধ্য, খুবই কষ্টকর, ঠিক আছে। তাহলে পরীক্ষায় কি লিখবো, দেখো এটা হচ্ছে পরীক্ষার জন্য এই কথাটা লিখবো, ঠিক আছে, এই কথাটা শুধুমাত্র পরীক্ষার জন্য, যে নিউট্রন বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ মানে আধান নেই, এটি কোনো আয়োনাইজেশন সৃষ্টি করে না। আয়োনাইজেশন মানে কি, এই পরমাণুটাকে পজিটিভ বা নেগেটিভ কোনোটাই করে না, আচ্ছা। এবং বৈদ্যুতিক বা চৌম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না, যেটা বললাম, আচ্ছা। ভরহীন, এর ভেদন ক্ষমতা খুব বেশি, যার ফলে নিউট্রন সহজে ডিটেক্টর বা অন্য পদার্থ ভেদ করে চলে যায়, যেটা বললাম, এইদিকে যদি তুমি পাঠাও নিউট্রন ওইদিকে চলে যায়, একটা দেয়ালের এপার ওপারও করে দিতে পারে। এই সব কারণে আমরা কিন্তু নিউট্রনকে সরাসরি শনাক্ত করতে পারি না বা সরাসরি শনাক্ত করা অসম্ভব ব্যাপার। আশা করি কনসেপ্ট পুরো ক্লিয়ার এটার ব্যাপারে, ঠিক আছে। এইচএসএ এসেছিল, সিবিএসই তে দুবার এসছে। পরবর্তী কোশ্চেন দেখো, এখানে বলা হচ্ছে রেডিয়ামের অর্ধ জীবনকাল। এই কোশ্চেনটা খুবই ফেমাস একটা কোশ্চেন, শুধু রেডিয়াম না কার্বনের ক্ষেত্রেও আসতে পারে। উত্তরটা কি লিখবো, যে আজকে রেডিয়াম, ধরো আজকে রেডিয়াম আর এ রেডিয়ামের পরমাণুর সংখ্যা আজকে এন নট, ঠিক আছে, আজ থেকে শুরু হলো, ধরো আজকে আমি একটা রেডিয়াম বানিয়েছি বা রেডিয়াম আমি একটা পেয়েছি, ঠিক আছে, তো সেটা আমি রেখে দিয়েছি। তো তার ধরো আজকে পরমাণুর সংখ্যা আছে, প্রাথমিক পরমাণুর সংখ্যা এন নট, ঠিক আছে। এর 1622 বছর পর, কত বছর পর, 1622 বছর পর প্রাথমিক যে পরমাণুর সংখ্যাটা ছিল কত, এন নট ছিল, তার অর্ধেক হয়ে যাবে, এন নট বাই 2। তারও আবার 1622 বছর পর এই এন নট বাই 2 এরও অর্ধেক হয়ে যাবে, মানে এন নট বাই 4, এরকম হতে 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 যাবে। এবার পরীক্ষার খাতায় কি লিখবো, আমি আগে বলে দিচ্ছি, যে প্রাথমিক যে নিউক্লিয়াসের যে ভর ছিল, সরি, প্রাথমিক যে নিউক্লিয়াসটা ছিল, পরমাণুটা ছিল, সেই পরমাণুর যে সংখ্যা, তার সংখ্যাটা কিন্তু 1622 বছর পর অর্ধেক হয়ে যাবে। তারও বিঘটনের ফলে, ঠিক আছে, ক্ষয় হয়ে আমাদের প্রাথমিকের যে পরমাণু সংখ্যা তার অর্ধেক হয়ে যাবে 1622 বছর পর। আরও 1622 বছর পরে গিয়ে ওই যে অর্ধেক যেটা হলো তারও অর্ধেক হয়ে যাবে, মানে 1/4 হয়ে যাবে, ঠিক আছে। এবার পরীক্ষার খাতায় কি লিখবো, ঠিক এইটা লিখবে। এখানে যেমন আমি কার্বনের ক্ষেত্রে লিখে দিয়েছি যে 5700 বছর পর রেডিও সমৃদ্ধ, ঠিক আছে, কোনো তেজস্ক্রিয় নমুনার ভর হ্রাস পেয়ে প্রাথমিক অর্থাৎ বিঘটনের শুরুতে নমুনার ভরের ঠিক অর্ধেক হয়ে যাবে। সেম টু সেম উত্তর কিন্তু তোমরা রেডিয়ামের ক্ষেত্রে লিখবে, এখানে লিখবে 1600 বছর পর, ঠিক আছে, রেডিয়াম সমৃদ্ধ কোনো তেজস্ক্রিয় নমুনার ভর হ্রাস পেয়ে প্রাথমিক অর্থাৎ বিঘটনের শুরুতে নমুনার ভরের ঠিক অর্ধেক হয়ে যাবে। হুবহু এটা লিখবে, পরীক্ষায় ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, ঠিক আছে, এই কোশ্চেনটা ভীষণই ইম্পর্টেন্ট কোশ্চেন, মাথায় রেখো, ঠিক আছে। এইচএসএ 94 এসছে, আবার আমাদের WBJতে 97 এসছে, এই জন্য। আর এই কোশ্চেনটা তোমাদের হটসে পেয়ে যাবে, তোমাদের ছায়ার বই যে হটস আছে এই হটসে পেয়ে যাবে, অবশ্যই পেয়ে যাবে। 5 নম্বর কোশ্চেন হলো। 6 নম্বর কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা দেখো, একটু ভালো কোশ্চেন আছে, ঠিক আছে, এই কোশ্চেনটা ভালো একটা কোশ্চেনটা একটু বুঝো। এখানে বলা হচ্ছে যে নিউক্লিয় সংযোজনকে তাপ নিউক্লিয় বিক্রিয়া বলে কেন, বা তাপীয় নিউক্লিয় বিক্রিয়া বলে কেন বলে। এর ব্যাপারটা হচ্ছে যে নিউক্লিয় সংযোজন যখন ঘটানো হয়, নিউক্লিয় সংযোজন মানে কি, বুঝো। এইখানে একটা প্রোটন আছে,
ঠিক আছে, আর একটা প্রোটন আছে ধরো এইখানে, এই একটা প্রোটন, ঠিক আছে। এইবার এটা একটা প্রোটন, এটাও একটা প্রোটন, এ প্লাস চার্জ, এও প্লাস চার্জ। সংযোজন মানে হচ্ছে এদের দুজনাকে একসঙ্গে আটকে দেওয়া, ঠিক আছে, এটা হচ্ছে সংযোজন। এইবার প্রোটন আর প্রোটন তো বিশালই রকম নিজের একে অপরকে বিকর্ষণ করে, তাই না? তো এদের দুজনাকে সংযোজন করতে গেলে প্রচন্ড রকমের হিট দিতে হয়, প্রচন্ড রকমের হিট, 10⁷ কেলভিন, প্রচন্ড হিট, মানে প্রায় 10 লক্ষ সেন্টিগ্রেড বা 1 কোটি এরকম আছে। তো এই রকম তাপ কিন্তু দিতে হয় এই দুটো প্রোটন বা দুটো প্রোটনকে একত্রে লাগানোর জন্য বা একত্রে জোড়া লাগানোর জন্য, ঠিক আছে। সো এই কারণে এটাকে তাপীয় নিউক্লিয় বিক্রিয়া বলে। এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট যে নিউক্লিয় সংযোজনকে তাপীয় নিউক্লিয় বিক্রিয়া বলে কেন? কারণ হচ্ছে প্রচন্ড রকমের তাপের প্রয়োজন, দুটো প্রোটনকে একসঙ্গে জোড়া লাগানোর জন্য আমাদের প্রচন্ড তাপের প্রয়োজন, ঠিক আছে, এই জন্য। এবার পরীক্ষায় কি লিখবে সেটা আমি তো বলেই দিচ্ছি, ঠিক এইটাই তোমরা পরীক্ষায় লিখবে যে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া শুরু করতে অত্যন্ত উচ্চ তাপমাত্রার প্রয়োজন 10⁷ কেলভিন, যাতে ধনাত্মক চার্জযুক্ত হালকা নিউক্লিয়াসগুলির মধ্যে বিদ্যমান বৈদ্যুতিক বিকর্ষণ বল মানে কেন বুঝলাম, ঠিক আছে, যে প্রোটন প্রোটন বিকর্ষণ বল অতিক্রম করা যায়, ঠিক আছে। ওদের দুজনের মধ্যে যে বিকর্ষণ বলটা, সেই বিকর্ষণ বলটার একটা বলের মান আছে, সেই বলের মানটাকে সরিয়ে ওদেরকে মানে ওদের একে অপরকে জোড়া লাগাতে হবে, ঠিক আছে। তো ওই জন্য আমাদের তাপের প্রয়োজন হয়। যেহেতু এই বিক্রিয়া তাপের সাহায্যে সংগঠিত হয়, তাই নিউক্লিয় সংযোজনকে তাপ নিউক্লিয় বিক্রিয়া বলে বা তাপীয় নিউক্লিয় বিক্রিয়া বলে। এটাও কিন্তু ভিভিআই তোমাদের পরীক্ষার জন্য, এইচএস 2026-এর যে পরীক্ষা তার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 2026-এ তোমার যে পরীক্ষাটা দেবে ফেব্রুয়ারি মাসে, সেটার জন্য বলছি আমি। তো এরপর আর কোনো কোশ্চেন নেই এখান থেকে, ঠিক আছে। আমাদের ওয়ান শটও আসবে, এর পরবর্তী লেকচার ওয়ান শট আছে, আমাদের সঞ্চার ব্যবস্থা আছে, আমাদের পরিবাহীর আমাদের ওয়ান শট আছে। তো এই লেকচারগুলো পরপর আসবে এবং একটু সময় দাও, আমি এগুলো সব শেষ করে দেবো, আরামসে শেষ করে দেবো। তারপর প্রথম আমরা ওয়েভ অপটিক্সকে ধরবো। আর আলোর প্রতিফলনের কিছু লেকচার কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ওইটা অবশ্যই তোমরা দেখে নিও। ওখানে কিছু প্রমাণ দেখবে বইয়ের সাথে ম্যাচ খাচ্ছে না, ওগুলো ডিসি পান্ডে থেকে নেওয়া এবং খুবই স্ট্যান্ডার্ড, খুবই সুন্দরভাবে আমি ওখানে প্রমাণগুলো করেছি যে 1/v + 1/u = 1/f দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো, খুবই ইম্পর্টেন্ট, বইয়ের সাথে ম্যাচ পাবে না এবং খুবই সহজভাবে বুঝিয়ে দিয়েছি।